আচ্ছা, টপিকটার নাম হচ্ছে স্যাগ ইন ওভারহেড ট্রান্সমিশন লাইন। আচ্ছা, এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে স্যাগ, যেই টার্মটা, স্যাগের টার্মটার সাথে আসলে ট্রান্সমিশন লাইনের যেই ওয়্যারটা আমি কানেক্ট করছি সেই ওয়্যারটা কতটুকু লেন্থের হবে, সেটা মাটি থেকে কতটুকু উপরে থাকবে, টাওয়ারগুলোর হাইট কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের এই টপিকটা তৈরি করা হয়েছে। তো এখানে প্রথমেই আসি হচ্ছে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন। ওভারহেড ট্রান্সমিশন লাইনের আসলে ডিজাইন করার ক্ষেত্রে দুই ধরনের প্রপার্টিকে মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ আর একটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ। তো ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কি? ইলেকট্রিক্যাল প্রপার্টিজ হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো নিয়ে যেই চিন্তা ভাবনা করা হয় সেটা, দ্যাট মিনস যেই কন্ডাক্টরটা আমি ব্যবহার করছি সেই কন্ডাক্টরটা কেমন ম্যাটেরিয়ালের তৈরি, সেটার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কেমন, তার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা কেমন হয়, বা যে কন্ডাক্টরটা ব্যবহার করছি সেটার হিট টলারেন্স পাওয়ার কেমন, সেটা কতটুকু ওভারহিটেড হয়ে যায়, দেন যেই ইনসুলেশনটা ব্যবহার করছি, ইনসুলেটর গুলো ব্যবহার করছি, যেই ধরনের ইনসুলেটর ব্যবহার করছি সেটা এই সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল কিনা, এই জিনিসগুলো নিয়ে আমাদের ইলেকট্রিক্যাল কনসিডারেশন বা ইলেকট্রিক্যাল ডিজাইনিংটা করা হয়ে থাকে। এবার আসি হচ্ছে মেকানিক্যাল ফ্যাক্টরস। মেকানিক্যাল ফ্যাক্টরস এর ক্ষেত্রে কি, কন্ডাক্টর যেটা ব্যবহার করছি আমি, সেই কন্ডাক্টরটার মেকানিক্যাল স্ট্রেংথটা কেমন, দ্যাট মিনস সেটাকে যদি খুব জোরে টানা হয় সেটা কি ছিঁড়ে যাবে কিনা, তার উপরে কোনো কিছু পড়লে সেটা কি ছিঁড়ে যাবে কিনা, দ্যাট মিনস তার মেকানিক্যালি সে কতটুকু স্ট্রেস হ্যান্ডেল করতে পারে সেটা হিসেব করা হয়। দেন যে সাপোর্টটা ব্যবহার করছি সেই সাপোর্টটা যথেষ্ট পরিমাণ স্ট্রং কিনা, যেই আদার্স যে ইকুইপমেন্ট গুলো আছে, সাপোর্টের মধ্যে ক্রস আর্ম লাগানো থাকছে, সেই ক্রস আর্মের মধ্যে ইনসুলেটর এবং দেন কন্ডাক্টর, দ্যাট মিনস ওভারঅল সিস্টেমটা এই সাপোর্ট হ্যান্ডেল করছে। সো সাপোর্ট এই সম্পূর্ণ সিস্টেমটাকে ক্যারি করার জন্য যথেষ্ট স্ট্রং কিনা, এই জিনিসগুলো হচ্ছে মেকানিক্যাল ফ্যাক্টরস। দেন আসছে যে কন্ডাক্টর এবং যে সাপোর্ট গুলো ব্যবহার করছি তার ডিউরেবিলিটি কেমন, দ্যাট মিনস সেটা কত, আমি একটা সিস্টেম দাঁড় করালাম সেটা কতদিন চলবে, ঠিক আছে, তার লনজিভিটি কেমন হবে, এই জিনিসগুলো মেকানিক্যাল ফ্যাক্টরস বা মেকানিক্যাল প্রপার্টিজ যেগুলো হিসেব করা হয় একটা ট্রান্সমিশন লাইন বা ট্রান্সমিশন সিস্টেম একটা ডিজাইন করার ক্ষেত্রে। এবার আসি হচ্ছে যে টপিকটার নাম বলেছিলাম স্যাগ ইন ওভারহেড ট্রান্সমিশন লাইন, এই জিনিসটা আসলে কি? দেখেন এখানে নিচে দুটো ছবি দেখতে পাচ্ছি, লেফট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা রিয়েল পিকচার, এবং রাইট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওই ছবিটাকে এখানে আঁকা হয়েছে। দেখেন এখানে রেড কালারের যে দুইটা যেই পোর্শনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে একটা টাওয়ার। এই টাওয়ারের মধ্যে ক্রস আর্ম লাগানো আছে এবং এই ক্রস আর্মের মধ্যে থেকে একটা কন্ডাক্টর অ্যাটাচ করা আছে। আপনারা নিশ্চয়ই কন্ডাক্টর দেখেছেন, কন্ডাক্টর কিছুটা ঢিল দিয়ে লাগানো হয়। আমি এটা আগেও বলেছিলাম যে কন্ডাক্টরকে যদি আমি একেবারে টান টান করে লাগাই সেক্ষেত্রে কি হবে, সে অনেক বেশি টেনশন ফিল করবে, দুইটা সাপোর্ট তাকে টানবে, তাহলে কি হবে, কিছুদিন পরই মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে, ঠিক আছে। সো এই কারণেই কি করা হয়, কিছুটা ঢিল দিয়ে লাগানো হয়। সো এই যে ঢিলটা দিচ্ছি আমরা, এই ঢিলটা দেওয়ার ফলে আমাদের এখানে একটা আর্কের মতো ক্রিয়েট হচ্ছে। সো এর কারণেই এই স্যাগ টার্মটা তৈরি হচ্ছে। তো স্যাগ জিনিসটা আসলে কি, স্যাগ জিনিসটা হচ্ছে টাওয়ারের যে ম্যাক্সিমাম পয়েন্ট এবং আমাদের টাওয়ারের যে ম্যাক্সিমাম পয়েন্ট বা যেই জায়গা থেকে আমি আমার কি বলে আমার তারটাকে অ্যাটাচ করেছি, ঠিক আছে, সেই অংশটা, এখানে তো আমরা ম্যাক্সিমাম পয়েন্টই এখানে তারটাকে অ্যাটাচ করেছি। যাই হোক, আমাদের মূল জিনিসটা হচ্ছে সাপোর্টের ম্যাক্সিমাম পয়েন্ট, ঠিক আছে, সাপোর্টের যেই জায়গায় তার হাইয়েস্ট পিক পয়েন্ট সেটা, এবং স্যাগের বা তারের যেই মিনিমাম পয়েন্ট তার মধ্যকার যেই ভার্টিক্যাল যেই ডিস্টেন্স সেটাকে বলি হচ্ছে আমরা লম্বালম্বি ভাবে তার যেই ডিস্টেন্স সেটাকে বলি আমরা স্যাগ, দ্যাট মিনস ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস এর যে প্যারামিটার সেটাকে স্যাগ বলা হচ্ছে। দ্যাট মিনস আমি যদি এই পোর্শনটাকে যেটা বলছিলাম আমরা যে সাপোর্টের হাইয়েস্ট পয়েন্ট, সেই পয়েন্টটাকে যদি আমরা ডটেড লাইন দিয়ে দেখাই, এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে সেই লাইনটা, এটা থেকে আমরা একটা তার কানেক্ট করা হয়েছে, এটা হচ্ছে তারের সেই মিনিমাম পয়েন্ট। সো এই যে মিনিমাম পয়েন্ট এবং ম্যাক্সিমাম পয়েন্ট এর মাঝখানে যেই ওয়াই এক্সিস এর যে ডিস্টেন্স সেটাকেই বলা হচ্ছে স্যাগ।
এবং এই যে তারটা কানেক্ট করা আছে তারটা নিশ্চয়ই ভূমি থেকে যথেষ্ট উচ্চতায় থাকে। এখন এই উচ্চতাটা কতটুকু হবে সেটাও ডিজাইন করা হয়। যেমন ধরেন একটা ওভারহেড ট্রান্সমিশন লাইন, এটা এর মাঝখানে ধরেন একটা ওয়াটার বডি আছে, একটা নদী আছে বা একটা পুকুর আছে। সেক্ষেত্রে কি চিন্তা করা হয়, যদি নদীটাকে চিন্তা করা হয়, এর মধ্য দিয়ে যেই ট্রান্সপোর্ট গুলো চলাচল করছে সেগুলোর হাইট কেমন হয়। আমাকে অবশ্যই তারটাকে এমন ভাবে কানেক্ট করতে হবে যেন এখানে যেই ট্রান্সপোর্ট বা মানুষজন চলাচল করলে যেই পর্যন্ত, যেই হাইট পর্যন্ত কাভার করে তার যথেষ্ট পরিমাণ উপরে থাকতে হবে তারটাকে। ঠিক আছে। আবার যদি রাস্তায় হয় সেক্ষেত্রে হিসেব করা হয় এই রাস্তা দিয়ে কোন টাইপের ট্রান্সপোর্ট মুভ করছে। ঠিক আছে, এই এই জিনিসগুলো কনসিডার করা হয়। সো একেবারে গ্রাউন্ড লেভেল থেকে এই যে মিনিমাম পয়েন্ট পর্যন্ত এই ডিস্টেন্সটুকুকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দ্যাট মিনস এইটুকুকে আমি ক্লিয়ারেন্স দিচ্ছি যে কোনো মুভমেন্টের জন্য। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর দুটো প্যারামিটার। আমরা কি বললাম, the difference in level between points of support and the lowest point of the conductor. That means support এর এই পয়েন্ট থেকে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যেই ওয়াই এক্সিস এর যে ডিস্টেন্স সেটাকে বলি আমরা স্যাগ। এবং এই যে আমরা যে তারটা লাগালাম সেই তারটার লোয়েস্ট পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যকার যে ডিস্টেন্স সেটাকে বলি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই দুইটাই হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারামিটার। এবার আসি হচ্ছে এক্স ম্যাম এক্সিস একটা এর। প্রশ্ন ছিল, জি বলেন। যে ক্রস আর্মের উপরে যে কালো একটা জিনিস দেখা যাচ্ছে এই জিনিসটা কি? ক্রস এটা আর্মের কি উপরে ম্যাম? কালো একটা জিনিস, এটা জি ম্যাম। ইনসুলেটর দেখানো হয়েছে। পিন টাইপ ইনসুলেটর উপরে বসানো থাকে না, জি ম্যাম। সেরকম বোঝানো হয়েছে। বেসিক্যালি জিনিসটা আসলে ঠিক ইনসুলেটরও বোঝানো হয়নি, এখানে জিনিসটা দেখানো হয়েছে যে এই এই পয়েন্টটাকে মেনশন করা হয়েছে, এই যে টাওয়ারের পিক পয়েন্টটাকে দেখানো হয়েছে। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি করা হচ্ছে, এই যে দুইটা টাওয়ারের মধ্যকার যে হরাইজন্টাল যে ডিসটেন্স, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে বলি আমরা স্প্যান। এক একটা স্প্যান যখন কোনো ব্রিজ করা হয় বা কোনো রাস্তা করা হয় তখন আমরা শুনি না যে একটা স্প্যানের কাজ শেষ হয়েছে বা একটা স্প্যান বসানো হয়েছে। এই স্প্যানটা হচ্ছে একটা পিলার থেকে আরেকটা পিলার পর্যন্ত যে ডিস্টেন্স। তো আমাদের জন্য জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের যে হরাইজন্টাল ডিস্টেন্স সেটাকে বলছি আমরা স্প্যান। সো আমরা খেয়াল রাখবো স্যাগ এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারামিটার এবং স্প্যান যেটা সেটা হচ্ছে এক্স এক্সিস এর ডিস্টেন্স। এটুকু কি বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো স্যাগ মানে কি, স্যাগ মানে এখান থেকে দেখেন এই পয়েন্টটা থেকে দেখানো হয়েছে এই যে ম্যাক্সিমাম পয়েন্ট মিনিমাম পয়েন্ট এর মাঝখানে যে ডিসটেন্স সেটাই হচ্ছে আসলে স্যাগ। এখানে আর কিছুই নাই, এই কালো পয়েন্টটা দিয়ে এই ডটেড লাইনটাকে একটু প্রমিনেন্ট করা হয়েছে, আর কিছুই না। ওকে, তাইলে আমরা স্যাগ কি জিনিস দেখলাম, আমরা দেখলাম হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কি জিনিস, স্প্যান কি জিনিস। এই স্লাইডটাতে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দেখানো হয়েছে দুইটা টাওয়ার, তার মাঝখানে যে ডিসটেন্স সেটা হচ্ছে স্প্যান, দুইটা টাওয়ার তার পিক পয়েন্ট এবং যেই তারটা নিচ্ছি সেই তারটার লোয়েস্ট পয়েন্টের মধ্যকার যেই ওয়াই এক্সিস এর ডিসটেন্স সেটা হচ্ছে স্যাগ, এবং মিনিমাম পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যকার যেই ডিসটেন্স সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আচ্ছা, এবার আসি হচ্ছে টেনশন। টেনশন কাজ করবে কোন দিক বরাবর কাজ করবে, আমার যেই তারটা আমরা অ্যাটাচ করেছি সেই তারটা দুইটা টাওয়ারের মধ্যে অ্যাটাচ করা আছে, তাই না? সো টেনশনটা কাজ করবে এই দুইটা টাওয়ারের মধ্যেই। দ্যাট মিনস এই দুইটা টাওয়ারই কি করবে, এই তারটাকে তার দিকে টানবে। বুঝতেছি কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো তার টেনশনটা কাজ করবে কার দিকে, টাওয়ারের দিকে কাজ করবে, কারণ টাওয়ারটা এই তারটাকে টানবে। সো এইদিকে এই টাওয়ারের দিকে একটা টেনশন কাজ করবে, এই টাওয়ারের দিকে একটা টেনশন কাজ করবে। এবার আসি হচ্ছে টেনশন যে কাজ করছে, টেনশনের অবশ্যই দুইটা উপাংশ থাকবে। আচ্ছা, সেই টার্মটাতে পরে আসছি। এবার দেখছি হচ্ছে আমরা যেই স্যাগের কথা বলছি, এই স্যাগ কিছু কিছু প্যারামিটার দিয়ে এফেক্টেড হয়। কি কি সেই প্যারামিটার গুলো, কন্ডাক্টরের ওয়েট কতটুকু সেটা, স্প্যান লেন্থ কেমন সেটা, টেনশন কেমন, দেন আসছে হচ্ছে টেম্পারেচার, উইন্ড, আইস, এই এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো। আচ্ছা, সো একটা একটা করে শুরু করি। স্যাগ একটা তার অ্যাটাচ করা হলো, একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন আপনি যেভাবে অ্যাটাচ করেছেন বা যেই ভাবে জিনিসটাকে আপনি ইনিশিয়ালাইজ করেছেন সেই সেই ওয়েতে বা সেই সিচুয়েশনে সেটা নাই। কেন সেটা হয়, কারণ আমরা জানি যে কোনো কিছুই
অভিকর্ষ ত্বরণ, তাই তো, সেটা ভূমির দিকে আকর্ষিত হয়। এর কারণটা কি? ওয়েট, যে কোনো কিছুর ওয়েট সেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। নিচের দিকে কাজ করে। সো কন্ডাক্টরের ওয়েটটা কেমন তার উপর ডিপেন্ড করবে যে তারটা কতটুকু আরো নিচের দিকে নেমে যেতে পারে। ঠিক আছে। দেন স্প্যান লেন্থ, লেন্থ যত বড় হবে তত ওভারঅল ওয়েটটা বেড়ে যাবে, সো তার আর্ক হয়ে যাওয়ার প্রবাবিলিটিটাও বাড়বে। দেন আসছি টেনশন। টেনশনের কথা আগেই বলেছি যে টেনশনটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। আমি যদি খুব টান টান করে দুইটা টাওয়ারের মাঝখানে তারটাকে অ্যাটাচ করি তাহলে সেটা নির্দিষ্ট সময় মাঝখান দিয়ে ছিঁড়ে যেতে পারে। সো আমরা কি করছি, আমরা কিছুটা ঢিল দিয়ে লাগাচ্ছি। এখন এই ঢিলটা কতটুকু ঢিল দিচ্ছি বা টেনশনটা কতটুকু কাজ করছে, এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। দেন এনভায়রনমেন্টাল ইস্যুস গুলার দিকে একটু খেয়াল করি। টেম্পারেচার, আমরা জানি টেম্পারেচারের সাথে সাথে কি হয়, টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্স পরিবর্তন হয়, তাই তো। একই রকম ভাবে একটা কন্ডাক্টর যেই ম্যাটেরিয়ালেরই তৈরি হোক তার একটা টেম্পারেচারের সাথে একটা ইস্যু থাকে। আমরা চেষ্টা করি এমন ম্যাটেরিয়াল নেয়ার যেটা টেম্পারেচার কোএফিসিয়েন্টটা তাকে কম এফেক্ট করে, তাই না। এমন এমন ম্যাটেরিয়াল নেওয়ার চেষ্টা করি যেন টেম্পারেচার তাকে কম এফেক্ট করে, বা টেম্পারেচার অবশ্যই কিছুটা এফেক্ট ফেলবে। দেন আসছে উইন্ড। উইন্ড কিভাবে কাজ করছে? উইন্ড যখন, বাতাস যখন তারটাকে ধাক্কা দিচ্ছে তখন তো সে একটা টেনশন ফিল করছে, তাই না। তো সেই টেনশনটাও তার উপরে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এরপর আসছে আইস। আইসের কাজটা কি? আইস যখন একটা তারের উপরে আইস জমে গেল, তার মানে কি হলো, তারের ওভারঅল ওয়েটটা কি হয়ে যাচ্ছে, ইনক্রিজ করছে, তাই না। সো এই যে এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো, টেম্পারেচার, উইন্ড, আইস, এই ইস্যুস গুলো আমাদের যেই ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটারটা স্যাগ, এটাকে খুব ভালোভাবে এফেক্ট করে। আচ্ছা, এবার আসছি হচ্ছে আমরা যে টেনশনের কথা বলছিলাম, এবার টেনশনের ইস্যুস গুলো দেখি। এখানে দেখেন টেনশনটাকে বোঝানোর জন্য আমাদের যেই তারটা আছে তারটাকে স্ট্রেট লাইনে দেখানো হয়েছে, কারণ টেনশনটা আসলে কিভাবে কাজ করে, একটা স্পর্শক বরাবর কাজ করে, তাই না। তো তারটা বরাবর একটা স্পর্শক টানা হয়েছে বেসিক্যালি। এখানে তো আপনার তারটা আছে, তো তারটা বরাবর একটা স্পর্শক টানা হয়েছে এবং এইটা হচ্ছে আমার এই টাওয়ারের স্পর্শক। কার্সারটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে টাওয়ার এ, এটা হচ্ছে টাওয়ার বি। সো টাওয়ার এ থেকে যে টেনশনটা কাজ করছে বা টাওয়ার এর দিকে যে টেনশনটা কাজ করছে সেটা হচ্ছে T1, আর টাওয়ার টু এর, টাওয়ার বি এর দিকে যে টেনশনটা কাজ করছে সেটা হচ্ছে T2। এবং আমরা বলছি যে এই দুইটা টাওয়ার যে আমি ব্যবহার করছি টাওয়ারগুলোর হাইট সেম, টাওয়ারগুলোর হাইট সেম, এটাও হচ্ছে এইচ, এটাও হচ্ছে এইচ। এখন টাওয়ারগুলোর হাইট যদি সেম সেম হয় তাহলে তার মিডল পয়েন্টটা কতটুকু ডিস্টেন্সে পাবো? মাঝামাঝি পয়েন্টে পাবো। তার মানে তাদের মধ্যকার ডিস্টেন্স যদি এল হয় তাহলে এই মিডল পয়েন্টটা কোন জায়গায় পাবো? L/2 ডিস্টেন্সে পাবো। ওকে। আচ্ছা, এবার আসি এই যে টেনশনের টার্মটা দেখছি, যেহেতু সে একটা স্পর্শক বরাবর কাজ করছে, তো সে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল সে ক্রিয়েট করবে। দুইটা টেনশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, কারণ জিনিসটা আসলে কিভাবে কাজ করছে, একটা স্পর্শক টানছি, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের টাওয়ার। সো এটা কি করবে, এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সো এটাকে সে দুইটা ভাগে ভাগ করে দিবে। আচ্ছা, এবার আসি হচ্ছে যে টেনশনটার কথা বলছি, ডেফিনেটলি টেনশনটা যেহেতু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রিতে নাই, সে 45 ডিগ্রিতে আছে, সো সে দুইটা উপাংশ তৈরি করবে। তার একটা উপাংশ যাবে হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা উপাংশ যাবে ওয়াই এক্সিস বরাবর। সো T1 যেই টেনশনটা আছে সেটা এক্স এক্সিস বরাবর যেই টেনশনটা ক্রিয়েট করবে সেটা কি হয়ে যাবে? T1 cos 45 ডিগ্রি, ওয়াই এক্সিস বরাবর যেটা করবে সেটা হয়ে যাবে T1 sin 45 ডিগ্রি। আবার T2 এর জন্য দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে T2 cos 45 ডিগ্রি আর একটা হচ্ছে T2 sin 45 ডিগ্রি। এখন দেখেন আমরা যখন চিন্তা করছি এই তারটা তো আমি যখন ক্যালকুলেশন করছি আমি কি হিসেবে চিন্তা করবো, এই তারটা তো স্থিতি অবস্থায় আছে চিন্তা করব, তাই না। স্থিতি অবস্থায় যদি থাকে তাহলে এই জায়গায় তারটা এই অংশটা ফিক্সড অবস্থায় আছে। তাহলে আমি যদি এক্স এক্সিস এর জন্য চিন্তা করি তাহলে এই T1 cos 45 ডিগ্রি এই
এইটা যেই টেনশন তাকে দিচ্ছে, আবার T2x বা T2 cos 45 ডিগ্রি তাকে যেই টেনশন দিচ্ছে সেটা সমান হলেই সেই জায়গায় স্টেবল থাকবে, তাই না? জি ম্যাম। বুঝতেছি কথা? জি ম্যাম, বুঝে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? T1 cos 45 ডিগ্রি ইকুয়াল টু T2 cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি বাদ গেলে আমরা কি বুঝতেছি? এখানে টেনশন দুটার মান আসলে কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হয়ে যাবে। সো আমরা কি বলতে পারি, যেহেতু আমার টাওয়ার দুইটার হাইট সেম এবং মিডল পয়েন্টটা আমি পাচ্ছি হচ্ছে তার যে স্প্যান লেন্থ, সেই স্প্যান লেন্থের হাফ পয়েন্টে, সো আমি বলতে পারি যে টাওয়ার দুইটা বরাবর যে টেনশনটা কাজ করছে সেই টেনশনটার মান আসলে কি হবে? ইকুয়াল হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে ওয়াই এক্সিস এর জন্য। ওয়াই এক্সিস এর জন্য একটু দেখেন তো কি হবে। ওয়াই এক্সিসটা আমি স্টেবল অবস্থায় রাখছি, ঠিক আছে? স্টেবল অবস্থায় রাখছি, দ্যাট মিন্স এফ অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এই সিচুয়েশনে আছে। কিন্তু এই যে 0 এইটা ইকুয়াল টু কি? ওয়াই এক্সিস এর এই দুইটা টার্ম কি করতে হবে? T1y প্লাস T2y ইকুয়াল mg ইকুয়াল টু mg বা ইকুয়াল টু 0, তাই না? তারা স্টেবল অবস্থায় আছে। সো এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে T1 sin 45 ডিগ্রি প্লাস T2 sin 45 ডিগ্রি। কেন প্লাস হলো? কারণ হচ্ছে টেনশন ওয়াই এক্সিস বরাবর যে টেনশনটা কাজ করছে সেই টেনশনের দিক দুইজনের জন্যই সেম, সো এখানে প্লাস হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দুই ডিরেকশনে কাজ করছিল সেই জন্য মাইনাস হচ্ছিল, আর এখানে যেহেতু দুইটা সেম ডিরেকশনে কাজ করছে সো এটা হয়ে যাবে প্লাস। T1 sin 45 ডিগ্রি প্লাস T2 sin 45 ডিগ্রি। সো এটা ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমরা অলরেডি দেখেছি যে T1 এবং T2 এর মান কি হতে হয়? ইকুয়াল হতে হয়, ইকুয়াল হয়ে যায়। সো আমরা এটাকে বলতে পারি 2T1 sin 45 ডিগ্রি। এই গেল আমাদের টেনশনের ইস্যু। এবার আসি হচ্ছে আমরা আমাদের মূল প্রমাণটাতে। আমরা এই যে প্রমাণটা করছি, এই প্রমাণটা থেকে আমাদের টার্গেট হচ্ছে আমরা স্যাগের ইকুয়েশনটা বের করতে চাই, দেন আমরা বের করতে চাই টেনশনের ইকুয়েশন, দেন আমরা বের করতে চাই ট্রান্সমিশন যেই কন্ডাক্টরটা ব্যবহার করছি বা আমরা বলতে পারি স্প্যান লেন্থ কত সেটা আমরা বের করতে চাই। সো আমাদের টার্গেট হচ্ছে, মূল টার্গেট হচ্ছে আমরা স্যাগ বের করতে চাই, বা এই ইকুয়েশনটা থেকে যদি দেখি আমরা ডি বের করতে চাই, দেন আমরা টোটাল ট্রান্সমিশন লেন্থটা বের করতে চাই, এল বের করতে চাই। আচ্ছা, এটাকে পি মনে হচ্ছে। আমরা এল বের করতে চাই, দেন আমরা বের করতে চাই হচ্ছে টেনশন টি। আচ্ছা, এল বের করতে চাই, টি বের করতে চাই এবং ডি বের করতে চাই। এই তিনটা জিনিস, এই তিনটা প্যারামিটার বের করাটাই হচ্ছে আমাদের এই প্রমাণটার মূল উদ্দেশ্য। সো এটা করার জন্য আমরা কি করব? আমরা জিনিসটা চিন্তা করে নিয়েছিলাম যে আমাদের যেই টাওয়ার দুইটার হাইট সমান, টাওয়ার দুইটার এইচ এর মান সমান, টাওয়ার দুইটার হাইট সেম। সো টাওয়ার দুইটার হাইট যেহেতু সেম, তাহলে বলছিলাম এই যে মিডল পয়েন্ট যেটা ও পয়েন্ট, এই ও পয়েন্টটা কোন জায়গায় পাওয়া যাচ্ছে বলছিলাম? এল বাই 2 পয়েন্টে পাওয়া যাচ্ছে। সো এই অ্যাজাম্পশনটার জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের এই হাফ পোরশন নিয়ে আমরা আমাদের কাজটা করতে পারি না? ইয়েস স্যার। সো এই হাফ পোরশনের জন্য আমরা আমাদের কাজটা, বা হাফ পোরশনের জন্য আমরা আমাদের থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা করার চেষ্টা করব। সো এখানে দেখেন আমরা বলছি যে আমাদের যেই টাওয়ারটা আছে, টাওয়ার বি, সেটার হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে এই বোল্ডেড অংশটা, এবং এটা হচ্ছে ও পয়েন্টটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট। সো হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের মধ্যকার ওয়াই এক্সিস বরাবর যে ডিসটেন্স বা ভার্টিক্যাল যে ডিসটেন্স, সেটা হচ্ছে আমাদের স্যাগ, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করছি। এবং এইটুকু ডিসটেন্স, এই যে ও থেকে বি পর্যন্ত হরাইজন্টাল যেই ডিসটেন্স বা এক্স এক্সিসের যেই ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে বলছি আমরা এল বাই 2 ডিসটেন্স। ঠিক আছে? এবার এই যে ও থেকে বি পর্যন্ত যেই অংশটুকু আছে তার মাঝখানে মিডল পয়েন্ট একটা আমরা ঠিক করে নিলাম, বা বলতে পারেন যে কোনো একটা পয়েন্ট আমরা ঠিক করে নিলাম পি পয়েন্ট। এই পি পয়েন্টটা কোথা থেকে কতটুকু ডিসটেন্সে আছে? এই ও পয়েন্ট থেকে এক্স ডিসটেন্সে আছে। কি বললাম? এই পি পয়েন্টটা ও পয়েন্ট থেকে হরাইজন্টাল এক্স ডিসটেন্সে কানেক্টেড, হরাইজন্টাল এক্স ডিসটেন্সে অবস্থিত, এবং এটার ওয়াই এক্সিস বরাবর ডিসটেন্সটাকে আমরা বলছি ওয়াই। তাইলে আমি কি বলতেছি? পি একটা পয়েন্ট নিচ্ছি ও পয়েন্ট থেকে, যেটার দূরত্ব হচ্ছে এক্স এক্সিস বরাবর, বা হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে এক্স এবং ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে ওয়াই। বুঝতে পারছি কথাটা?
ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে এই জেড টার্মটা কি। জেড টার্মটা হচ্ছে আমি যদি সরল রেখায় যুক্ত করি, এই ও এবং পি কে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করি তাহলে আমি পাবো জেড। দ্যাট মিনস আমার এরকম একটা ত্রিভুজ হচ্ছে। এইটা হচ্ছে আমার সেই পি পয়েন্টটা, এটা হচ্ছে আমার ও পয়েন্টটা, এই ডিস্টেন্সটা হচ্ছে জেড, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স এবং এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। বুঝতে পারছি এটুকু? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে ও থেকে পি পর্যন্ত যেই ডিস্টেন্স তার অর্ধেক পয়েন্টে আমরা একটা পয়েন্ট ধরে নিব। সো এই যে পয়েন্টটুকু ধরে নিচ্ছি, এটার হরিজন্টাল ডিস্টেন্স কতটুকু হবে? ডেফিনেটলি x/2, তাই না? জি ম্যাম। এই পুরো ডিস্টেন্সটা এক্স, সো এর হাফ পোর্শনের ডিস্টেন্স কত হয়ে যাবে? অবশ্যই x/2। এই পয়েন্টটা আমাদের লাগবে কারণ ওয়েট কাজ করবে এই মিডল পয়েন্ট বরাবর। সো সেটার জন্য আমাদের এই পয়েন্টটা জানা থাকতে হবে। আচ্ছা, সো আমরা বুঝলাম যে আমাদের ছবিটাতে কি কি দেখানো হয়েছে। স্যাগ দেখানো হয়েছে, লেন্থ দেখানো হয়েছে, আমরা পি একটা পয়েন্ট নিলাম যেটা এক্স এবং ওয়াই এক্সিস দূরত্বে, এক্স এবং ওয়াই দূরত্বে অবস্থিত, এবং ও থেকে পি কে যদি আমি স্ট্রেট লাইনে যোগ করি তাহলে আমি পাবো জেড। এবং আমরা বলছি যে ও থেকে পি এর মধ্যকার যেই ডিস্টেন্স তার মিডল পয়েন্টে আমরা একটা পয়েন্ট নিচ্ছি যেটা কাজ করছে x/2 ডিস্টেন্সে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এই ছবিটাই আরেকটু আরো কিছু জিনিস বাদ দিয়ে আমাদের জিনিস যেগুলো লাগবে সেই পোর্শনটুকু নিয়ে আমরা এখানে দেখছি। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের পি পয়েন্টটা, যেটা কতটুকু ডিস্টেন্সে ছিল? এক্স এক্স হচ্ছে তার এক্স এবং এই দিক Y বরাবর ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স, এবং তার মিডল পয়েন্ট যেটা ছিল সেই মিডল পয়েন্ট বরাবর আমরা কি বলছিলাম, তার ওয়েট কাজ করবে নিচের দিক বরাবর, তাই তো? আচ্ছা, এবার আসি হচ্ছে তার ওয়েটটা আমরা ডাব্লিউ ইন্টু জেড বলছি। কেন ডাব্লিউ ইন্টু জেড বলছি? কারণ আমরা ডাব্লিউ বলছি হচ্ছে কন্ডাক্টরের পার ইউনিট লেন্থের ওয়েট। ডাব্লিউ হচ্ছে কন্ডাক্টরের পার ইউনিট লেন্থের ওয়েট। তাহলে আমি এখানে কতটুকু লেন্থ পাচ্ছি আমার তারটার? একটু আগের ছবিটাতে দেখেন, এই ও থেকে পি পর্যন্ত কতটুকু তার পাচ্ছি? x/2 z/2 জেড পরিমাণ তার পাচ্ছি ও থেকে পি পর্যন্ত। z/2 কিন্তু এই মাঝখানের পয়েন্টটা, z/2 কিন্তু এই পয়েন্টটা, আমি এটার কথা বলছি না, আমি বলছি ও থেকে পি পর্যন্ত তারটার ডিস্টেন্স কতটুকু? জেড না? জি ম্যাম। আচ্ছা, তাহলে 1 মিটারের জন্য যদি ওয়েট হয় ডাব্লিউ, তাহলে জেড মিটারের জন্য ওয়েট কত হবে? ডাব্লিউ জেড। জি ম্যাম। সো এই ডাব্লিউ জেড ওয়েটটা এই মিডল পয়েন্ট থেকে নিচের দিক বরাবর কাজ করছে, ঠিক আছে? ম্যাম এই জিনিসটা আবার একটু বলবেন যে কেন এই পয়েন্টটাতে ওয়েটটা কাজ করতেছে আর যে পরিমাণ ওয়্যারের? আচ্ছা, যেহেতু আমরা আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রেই ওয়েটটা যখন কাজ করে তাকে একটা, যখন আমরা সিম্পলিফিকেশন ধরতে চাই, সেই সিম্পলিফিকেশনটা আমরা যখন করি কোন পয়েন্টে আমরা ধরে নিই? আমরা কি প্রত্যেক পয়েন্টের জন্য আলাদা আলাদা করে ওয়েট হিসেব করব? না, না ম্যাম, আমরা ভর একটা কেন্দ্র। পয়েন্ট ধরে নিব, তাই না? একটা পয়েন্ট ধরে নিব। সো আমি যখন তার এভারেজ চিন্তা করে একটা পয়েন্ট ধরে নিতে চাচ্ছি তখন সেই এভারেজটা কোন জায়গায় পাবো? ম্যাম মিডল মিডল পয়েন্টে। পয়েন্টে। সো সেই কাজটাই করা হয়েছে। ও থেকে পি যেই ডিস্টেন্সটুকু আছে সেই ও থেকে পি ডিস্টেন্সের মিডল পয়েন্টে আমি ওয়েটটা কাজ করছে ধরে নিচ্ছি। আসলে তো এই তারটার ওয়েট এই পয়েন্টেও কাজ করছে, এই সবগুলো পয়েন্টে ওয়েট কাজ করছে। এখন আমি যদি এই পয়েন্টে ওয়েটটাকে দেখাই তাহলে আমার ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে না? জি ম্যাম। তো আমি একটা এভারেজ চিন্তা করে নিলাম যে আমি এই দিকেও পক্ষপাত করছি না এইদিকেও পক্ষপাত করছি না, আমি তার এভারেজ মিডল পয়েন্টটা ধরে নিলাম, সেই পয়েন্টটাতে তার ওয়েটটা কাজ করছে, এবং সেই ওয়েটটা কতটুকু? এই পুরাটা ওয়েট এই পয়েন্টে কাজ করছে। পুরাটা ওয়েট কতটুকু হবে? যেহেতু আমি বলছি যে কন্ডাক্টরটা এমন একটা কন্ডাক্টর আমি নিয়েছি যে কন্ডাক্টরটার পার ইউনিট লেন্থের ওয়েট হচ্ছে ডাব্লিউ, তার মানে তার জেড ইউনিটের লেন্থ কত হবে? ডাব্লিউ জেড। জি ম্যাম। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, সো ডাব্লিউ জেড যেই ওয়েটটুকু আছে সেই ওয়েটটা এই মিডল পয়েন্ট বরাবর নিচের দিকে কাজ করছে। এবার আসি হচ্ছে এই যে এই পি পয়েন্ট আছে, এই যে এই পি পয়েন্টটা আছে, এই পি পয়েন্ট বরাবর থেকে আমরা একটা যে স্পর্শকটা এঁকেছিলাম, এই যে টেনশন যেটা এঁকেছিলাম সেই টেনশনটা এই পি পয়েন্ট থেকে আঁকবো।
স্পর্শক বরাবর টেনশন কাজ করে। সো স্পর্শকটা টানলাম, এটা হচ্ছে আমাদের সেই T1 টেনশন। এবার এই T1 টেনশনের ক্ষেত্রে কি বুঝতে পারতেছি আমরা, এই T1 টেনশনটা এক্স এক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেলটার মান কত আমরা জানি না, আমরা বলছি সেই অ্যাঙ্গেলটার মান হচ্ছে থিটা। এবং এই যে T1 টেনশন, এই T1 টেনশনের আবার কয়টা উপাংশ থাকবে? দুটো উপাংশ থাকবে, একটা এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর। T1 যে টেনশনটা কাজ করবে এক্স এক্সিস বরাবর সেটাকে বলছি আমরা T1 cos থিটা, আর যেটা ওয়াই এক্সিস বরাবর কাজ করবে সেটা হচ্ছে T1 sin থিটা। ঠিক আছে, এখন দেখেন আমার যেহেতু আমি এই পয়েন্টে জিনিসটা কি স্টেবল অবস্থায় আছে, তার মানে সে কি এই দিকে যদি সে একটা টেনশন শুধুমাত্র ধরেন এরকম একটা জিনিস, এই পয়েন্টে সে এই সাইডে একটা টেনশন ফিল করছে, তাহলে এই পয়েন্টটা কি এই জায়গায় স্টেবল থাকবে নাকি আস্তে আস্তে ডান দিকে সরে আসবে? ডান দিকে ম্যাম। ডান দিকে ডান সরে দিকে যাবে। সরে আসবে, কিন্তু আসলে তো সেটা হচ্ছে না, তার মানে এখানে আরেকটা হরাইজন্টাল টেনশন কাজ করছে, এই এইচটা হচ্ছে সেই হরাইজন্টাল টেনশন। বুঝতে পারছি কথা? জি ম্যাম। আচ্ছা, একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। হ্যাঁ, একটা আরেকটাকে নিউট্রালাইজ করছে, বা বলতে পারি আমরা জিনিসটাকে স্টেবল সিচুয়েশনে রাখছে, তাই তো? সো এখানে কি দাঁড়ালো আমাদের, তাইলে আমরা যদি আমার হরাইজন্টাল কম্পোনেন্ট চিন্তা করি টেনশনের, তাহলে ম্যাডাম আমাদের টেনশন তো দুই দিকে কাজ করতেছিল না, তারের তো দুই দিকে আরেকটা ছিল না তারের। আমরা এখানে হাফ পোরশন নিয়ে কাজ করছি, টেনশন এই পোরশনটুকু নিয়ে কাজ করছি। এখানে যে এইচ টার্মটা আসলো, তো ওইখানে তো আরেকটা টেনশন ছিল না, ওইটা 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 মানে কোথায় গেল তাহলে? আচ্ছা, ওইটা কোথায় গেল? ওইটা তো থাকবেই, ওইটার অংশ ওইটার জায়গায় থাকবে। এই যে হরাইজন্টাল যে টেনশনটা কাজ করছে, এই হরাইজন্টাল টেনশনটা যে কোনো তারকেই আপনি যখন আমরা বারান্দায় কাপড় শুকানোর জন্য যে তার লাগাই, সেই তারের কথাও যদি আপনি চিন্তা করেন, সেটা কিন্তু এই এক্সিস বরাবর, এই যে এইখানেও তো আমি একটা স্পর্শক টানতে পারি না? পারি। তো এই এক্সিস বরাবর তার একটা টেনশন কাজ করছে না? আবার এখানে আমি ধরেন এখানে আমি পেরেক লাগাইছি, পেরেক দিয়ে এখানে দড়িটাকে ঝুলাইছি, সো তার কয়টা টেনশন কাজ করবে? দুইটা টেনশন কাজ করবে। এই এক্সিস বরাবর একটা টেনশন কাজ করবে, আবার এই দিক বরাবর একটা টেনশন কাজ করবে। সো এই এইচটা হচ্ছে এই এক্সিস বরাবর টেনশন। আমরা আগের ছবিতে যেটা দেখেছি, আগের ছবিতে দেখেছি শুধুমাত্র T1 এবং T2 কে, এই যে হরাইজন্টাল টেনশন এটা আমরা দেখি নাই। এই যে T1 টার্মটা, এই T1 টার্মেরই কিন্তু দুইটা উপাংশ আছে, যেহেতু এটা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে, সো তার একটা এক্স এক্সিস বরাবর একটা টার্ম থাকবে, একটা ওয়াই এক্সিস বরাবর টার্ম থাকবে। কিন্তু এই যে লোয়েস্ট পয়েন্টের যে টেনশন, এই লোয়েস্ট পয়েন্টের টেনশন কিন্তু ডিফারেন্ট জিনিস, এটা কিন্তু সব জিনিসের জন্যই থাকবে। কি বুঝাইতে পারছি কথাটা? এটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই, এটা শুধু বলেন, কোশ্চেন করেছেন মনে হয় কেউ, বুঝতে পারিনি, আরেকবার বলেন একটু। আমি যে যেটা বলছেন ওইটা আর কি আরেকবার জানতে চাইছিল ম্যাম। লোয়েস্ট পয়েন্ট যেটা বললেন ওটাই কি এইচ? লোয়েস্ট পয়েন্টের যে টেনশন সেটা হচ্ছে এইচ, লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট। এই তো আমার তারটা কানেক্ট করলাম, তাই না? সো তারটা তো কোনো না কোনো জায়গায় আপনি অ্যাটাচ করছেন, সেটা একটা টাওয়ার হোক, একটা পিন হোক, পেরেক হোক, যে কোনো জায়গায় আপনি তারটাকে এভাবে করে লাগাইছেন। এখন এই তারটার এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্ট বরাবর তার একটা টেনশন কাজ করবে, ঠিক আছে? আরেকটা টেনশন কাজ করবে কোন এক্সিস বরাবর? এই যেই পিনটাতে আপনি তারটাকে লাগাইছেন, এইটার স্পর্শক বরাবর আরেকটা টেনশন কাজ করবে। সো এটাকে যদি আমি বলি T1, তো এই T1 এর দুইটা উপাংশ থাকবে, একটা এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর। আর এই যে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট পয়েন্ট থেকে স্পর্শক টানলে একটা টেনশন পাবো, এবং এখানে তো এই পয়েন্টেও তো একটা টেনশন কাজ করছে। জিনিসটা এই যে টেনশন কাজ করছে, এটা কিভাবে বুঝাবো, যে কোনো জিনিসেরই যে কোনো পয়েন্টে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেক পয়েন্টে আমরা স্পর্শক টানতে পারি, এবং প্রত্যেক পয়েন্টে স্পর্শক টানা মানে সেটা হচ্ছে সেই দিক বরাবর তার টেনশন। সো এই লোয়েস্ট পয়েন্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একেবারে ভূমির সাথে কিভাবে কাজ করছে, হরাইজন্টালি কাজ করছে, ভূমির সাথে প্যারালালি কাজ করছে। তো এটা হচ্ছে তার হরাইজন্টাল টেনশন। তো হরাইজন্টাল টেনশন যে কোনো জিনিসের জন্যই থাকবে। এখানকার জন্য কি হচ্ছে, আমি কিন্তু হাফ
পোর্শন নিয়ে কাজ করছি। সো হাফ পোর্শনের জন্য যখন আমি চিন্তা করছি তখন এই জিনিসটাকে আমি স্টেবল অবস্থায় রাখতে চাইলে আমার এক্স এক্সিস বরাবর যে টেনশন গুলো কাজ করছে সেই টেনশন গুলোর মান কি হয়ে যাবে, সামেশন অফ এফ এক্স কি হতে হবে, সমান হয়ে যাবে। সমান হতে হবে। সামেশন অফ এফ এক্স যদি সমান হতে হয় তাহলে এক্স এক্সিস বরাবর দুইটা টেনশন কাজ করছে, একটা হচ্ছে হরাইজন্টাল টেনশন যেটাকে বলছি আমরা এইচ, আরেকটা হচ্ছে টি1 এর হরাইজন্টাল কম্পোনেন্ট যেটাকে বলছি আমরা টি1 কস থিটা। সো এই দুইটার মান কি হয়ে যাবে, সেম হয়ে যাবে না, সেম হয়ে যাবে। সো আমরা বলতে পারি টি1 কস থিটা ইকুয়াল টু এইচ। ওকে, আবার দেখেন আমরা জানি কি সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। এবার বলেন তো ওয়াই এক্সিস বরাবর কি কি টেনশন কাজ করছে, T1 sin থিটা আর ওমেগা জেড। টি1 সাইন থিটা কাজ করছে আর ডাব্লিউ জেড কাজ করছে। ঠিক আছে, সো আমরা এখানে কি বলবো, টি1 সাইন থিটা ইকুয়াল টু ডাব্লিউ জেড। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের টেনশনের কম্পোনেন্ট। এবার দেখেন এটাকে যদি আমি ইকুয়েশন 1 বলি, এটাকে যদি ইকুয়েশন 2 বলি এবং ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করি তাহলে আমরা কি পাই, tan থিটা ইকুয়াল টু wz ডিভাইডেড বাই h, তাই না? ইয়েস স্যার। বুঝতে পারছি? আচ্ছা, এবার জি। দেখেন আমি এই অংশটুকু থেকে যদি আমি একটা ক্ষুদ্র ডিস্টেন্স নেই, এই যে এই পি পোর্শনটা আছে, এই পি পোর্শন থেকে যদি আমি একটা ছোট্ট ডিস্টেন্স নেই, এই ছোট্ট ডিস্টেন্সটুকুকে আমি যদি এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে এরকম একটা ত্রিভুজ চিন্তা করছি, একটা স্মল ডিস্টেন্স নিচ্ছি পি থেকে, এই স্মল ডিস্টেন্সের এটা হচ্ছে ডিএক্স ডিস্টেন্স, এটা ডিওয়াই ডিস্টেন্স, এটা ডি জেড ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি কি বলতে পারি, tan থিটা ইকুয়াল টু কি বলা যায়, বলেন tan থিটা ইকুয়াল টু কি, dy by লম্ব dx। বাই ডিওয়াই বাই ডি dx এক্স, তাই না? সো আমি এখানে আরেকটা পোর্শন পেয়ে গেলাম যে dy বাই dx ইজ ইকুয়াল টু আসলে tan থিটা। সো এই দুটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে আমাদের কি চলে আসে জিনিসটা, dy বাই dx ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, wz বাই h। wz বাই h। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে এই যে wz বাই h এই প্যারামিটার থেকে আমরা এখানে তো ডিফারেন্সিয়েশন, দ্যাট মিন্স খুব ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে। সো এটাকে আমি যদি ওভারঅল অংশে পেতে চাই আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে পুরো হবে। লেন্থের উপরে ইন্টিগ্রেশন। পুরো লেন্থের উপরে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন করার আগে আমাকে আরো কিছু কাজ করতে হবে, জিনিসটাকে একটু আমাদের ইকুয়েশন ওয়াইজ একটু সেট করে নিতে হবে। দেখেন dy বাই dx ইজ ইকুয়াল টু wz বাই h, এই পোর্শনটুকু তো পাইলাম। আবার আমরা যদি এই ইকুয়েশনটা থেকে বা এই ত্রিভুজটা থেকে পিথাগোরাসের ইকুয়েশন লিখতে চাই তাহলে আমরা কি বলতে পারি, dz স্কয়ার ইকুয়াল টু dy স্কয়ার প্লাস dx স্কয়ার, বলা যায় এটা? ইয়েস স্যার। বলা যায়। এবার যদি আমি dy স্কয়ার সরি dx স্কয়ার এটা দিয়ে যদি আমি পুরো ইকুয়েশনটাকে ডিভাইড করে দিই তাহলে জিনিসটা কি চলে আসে, dz ডিভাইডেড বাই dx হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস dy বাই dx হোল স্কয়ার। এটা করার একটা রিজন আছে, কারণ কি আমরা এই যে dy বাই dx এই ভ্যালুটা আমরা বের করে নিয়েছি এবং সেই ভ্যালুটার মান কত, ওমেগা জেড বাই এইচ। wz বাই h, এটা কিন্তু w, হ্যাঁ ওয়েটের w। আচ্ছা, সো এটা দাঁড়াচ্ছে হচ্ছে wz বাই h। সো এখান থেকে আমার ইকুয়েশনটা কি চলে আসলো, 1 প্লাস wz ডিভাইডেড বাই h হোল স্কয়ার। ঠিক আছে, আমি যদি আরেকটু ভেঙে লিখি dz বাই dx, এই টার্মটার উপরে রুট চলে আসছে। এবার আসি হচ্ছে এই টার্মটা থেকে আমার কি বের করে নেওয়া দরকার, আমার বের করে নেওয়া দরকার হচ্ছে আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটা থেকে এক্স এর মানটা বের করতে চাই। সো এক্স এর মানটা যেহেতু বের করতে চাই তো আমরা এখান থেকে এই ইকুয়েশনটাকে এমন ভাবে সাজাবো যে তার রাইট সাইডে শুধু এক্স থাকবে এবং লেফট সাইডে বাকি পোর্শনটুকু চলে যাবে। সো লেফট সাইডে বাকি পোর্শনটুকু যখন চলে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আমাদের ইকুয়েশনটা, dz ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস wz বাই h হোল স্কয়ার। এখন দেখেন এই টার্মটাকে আমার এখন ইন্টিগ্রেশন করা প্রয়োজন। একটু আগে আপনারা যে কথাটা বলেছিলেন
সেটা ঠিকই বলেছিলেন, আমাদের যেহেতু ফুল টার্ম নিতে হবে, dx dy dz এগুলো মানে হচ্ছে ক্ষুদ্র অংশ, আমি এখন ওভারঅল সিস্টেমটার জন্য চাইলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করব, আমরা dx কে ইন্টিগ্রেশন করলে x পাবো এবং এই পোরশনটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তার মধ্যে দেখেন h/w এই টার্মটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। আচ্ছা, সো কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে আসলো, আমরা পাইলাম হচ্ছে ds ডিভাইডেড বাই √1 প্লাস s স্কয়ার। এখন এই টার্মটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা আপনাদের মনে আছে আশা করি, তারপরে এখানে আপনাদের সাইডে দেখিয়ে দেয়া হয়েছে। s কে আমরা অন্য আরেকটা প্যারামিটার, এই যে wz ডিভাইডেড বাই h, এটাকে আমরা অন্য একটা প্যারামিটার s দিয়ে ডিনোট করে নিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি ds বাই, কি লিখতে পারি বলেন? dz ds by dz equal to w by h, তাই তো? সো ds is equal to কি লেখা যায়? w by h into dz। এটা তো বুঝতে পারছি নিশ্চয়ই সবাই? জি ম্যাম। আচ্ছা, সো এখানে h কোন পোরশনটুকু? এই যে dz, dz যে পোরশনটুকু ছিল সেটাকে আমরা রিপ্লেস করেছিলাম h/w ds, নিচে চলে আসছে 1 প্লাস s স্কয়ার। এখান থেকে আমরা দেখলাম যে h/w টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, সো থাকতেছে হচ্ছে s ডিভাইডেড বাই √1 প্লাস s স্কয়ার। এখন আসি হচ্ছে এটার ফর্মুলা কি বলে? এটার ফর্মুলা বলে হচ্ছে সাইন হাইপারবোলিক ইনভার্স x বাই a প্লাস c ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার x বাই c, x হচ্ছে এই টার্মটা এবং a হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা। এখন তাহলে আমাদের এই ইকুয়েশনের জন্য a কত হবে? 1 1, আর s এর মান, x এর মান কত হবে? wz বাই h। wz বাই h, অথবা এখানকার জন্য বলতে পারেন s, তাই না? সো আমরা পাবো হচ্ছে সাইন হাইপারবোলিক ইনভার্স s প্লাস c, এবং s এর মানটা আমরা আগে ধরে নিয়েছি wz বাই h, সেই টার্মটা লিখে দিলাম। সো এই দাঁড়ালো হচ্ছে আমাদের x এর ইন্টিগ্রাল ইকুয়েশন। এখানে একটা সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে c। এই c পয়েন্টটা আসলে মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। সেই মানটা বের করার জন্য আমরা কি করতে পারি? কি করতে পারি বলেন? ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তাই না? সো আমরা ইনিশিয়াল ভ্যালুতে চলে যাব। এখানে দেখেন আমরা কিসের মান লাগবে? আমার y এক্সিস এর কোনো মান লাগছে না, আমার লাগছে x এক্সিস এর মান এবং z এক্সিস এর মান। সো আমরা ও পয়েন্টটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, ও পয়েন্টে চলে যাই, এইটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট। এই ও পয়েন্টে যখন আমি চলে গেলাম, এই ও পয়েন্টে x এর মান কত হয়ে যাবে? 0। 0, z এর মানও হয়ে যাবে 0। সো আমি x এর মান এবং z এর মান 0 বসায় দিব। x 0 বসাচ্ছি, z 0 বসাচ্ছি, তাইলে কি হয়ে যাচ্ছে? 0 ইকুয়াল টু h/w ইনটু সাইন হাইপারবোলিক 0। সাইন হাইপারবোলিক 0 এর মান 0, সো c এর ভ্যালু কত আসছে? কনস্ট্যান্ট টার্মটার মান আমরা পাচ্ছি 0। সো আমাদের x এর যে ইকুয়েশনটা, দ্যাট মিন্স এই যে x ডিসটেন্সটা, এই পি পয়েন্টটা কতটুকু ডিসটেন্সে আছে সেটার ইকুয়েশন আমরা বের করে নিলাম, এবং সেই ইকুয়েশনটা কি দাঁড়ালো? h/w সাইন হাইপারবোলিক wz বাই z। ঠিক আছে, বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এবার কাজ হচ্ছে, এবার আমাদের পরের স্টেপে যাব। আমরা হচ্ছে এবার z এর টার্মটাতে বের করতে চাই। ঠিক আছে, z এর মানটা বা z এর ইকুয়েশনটা কি হয় সেটা বের করতে চাই। x y z তিনটে ইকুয়েশনই বের করব আমরা। x বের করা হয়েছে, এবার হচ্ছে z বের করব। z বের করার জন্য কি করলাম আমরা? দেখেন, এই কনস্ট্যান্ট টার্মটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। সো wx বাই h ইজ ইকুয়াল টু সাইন হাইপারবোলিক wz বাই h, এই ইকুয়েশনটা চলে আসলো। এবার যেহেতু সাইন হাইপারবোলিক ইনভার্স টার্মটা আছে, এটাকে বাদ দিতে চাইলে আমাকে কি করতে হবে? দুই দিকেই কি আনতে হবে? সাইন হাইপারবোলিক আনতে হবে। বুঝতেছি কথা? আচ্ছা, সো এই টার্মটা কি হয়ে যাবে? এখানে আমি দুইটাকেই আমি সাইন হাইপারবোলিক, এখানেও আমি আনবো সাইন হাইপারবোলিক, এখানেও আনবো সাইন হাইপারবোলিক। সো এই টার্মটা কি হয়ে যাবে? সাইন হাইপারবোলিক ইনটু সাইন হাইপারবোলিক ইনভার্স, দুইজন কি চলে যাবে? কাটাকাটি চলে যাবে। থাকবে হচ্ছে সাইন হাইপারবোলিক wx বাই h ইজ ইকুয়াল টু wz বাই h। সো এই টার্মটা থেকে দেখেন এই অংশটা চলে আসলো। সো এখান থেকে আমরা z এর ইকুয়েশনটা পেয়ে গেলাম। z এর ইকুয়েশনটা কি? h/w সাইন হাইপারবোলিক wx বাই h। বুঝতে পারছি?
জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সো এক্স এর ইকুয়েশন পাইলাম, জেড এর ইকুয়েশন পাইলাম। এবার আসি ওয়াই এর ইকুয়েশনে। ওয়াই এর ইকুয়েশনের জন্য কি লাগবে, আমরা একদম শুরুতে যেটা ঠিক করে নিয়েছিলাম ইকুয়েশন, সেখান থেকে এবার কাজটা স্টার্ট করব। দেখেন লেফট সাইডে লেখাই আছে dy বাই dx ইজ ইকুয়াল টু wz বাই h। তাহলে এখান থেকে এখন আমার y যেহেতু দরকার, সো dy কে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, বাকি পোর্শনকে রাইট সাইডে নিয়ে গেলাম। এখন দেখেন আমরা এই যে জেড, এই জেড এর ইকুয়েশন অলরেডি বের করে নিয়েছি না? জি ম্যাম। এই যে উপরের ইকুয়েশনটা, ইকুয়েশন 5। সো জেড এর ইকুয়েশনটা এখানে বসায় দিচ্ছি, বসায় দিলে এইচ এইচ কাটাকাটি চলে যাবে, ডাব্লিউ ডাব্লিউ কাটাকাটি চলে যাবে, কি থাকবে শুধুমাত্র সাইন হাইপারবোলিক ডাব্লিউ এক্স বাই এইচ ইন্টু ডিএক্স। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ডিওয়াই কে ইন্টিগ্রেশন করলে ওয়াই এর মান পাবো, আর এই পোর্শনটুকুকে ইন্টিগ্রেশন করতে হবে। সাইন হাইপারবোলিক কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? cos hyperbolic। কজ হাইপারবোলিক এক্স যে টার্মটা আছে সেটাই আসলো। এবার এটাকে যদি আবার আমি পার্শিয়াল ইন্টিগ্রাল করি, তাহলে কি আসবে? ওমেগা w বাই ডাব্লিউ বাই h বাই w ম্যাম। এইচ বাই ডাব্লিউ, এক্স্যাক্টলি এইচ বাই ডাব্লিউ। ঠিক আছে, এইচ বাই ডাব্লিউ কজ হাইপারবোলিক ডাব্লিউ এক্স বাই এইচ প্লাস সি। এটুকু বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, সো এখান থেকেও আবার কি চলে আসলো, কনস্ট্যান্ট টার্মের ঝামেলা চলে আসছে, সি চলে আসছে। এখানে আমাকে কি করতে হবে, আবার ইনিশিয়াল ভ্যালু, দ্যাট মিন্স ও পয়েন্টে আমি চিন্তা করব যেখানে আমার ওয়াই এর মানও 0, এক্স এর মানও 0। সো আমি ওয়াই এর মান 0 বসালাম, এক্স এর মান 0 বসালাম। এখন আমার সি এর মান কত পাবো? সি এর মান কত পাবো বলেন তো? বলেন। cos থিটা, cos থিটার মান কত হয়? এখানে তো হাইপারবোলিক আছে। cos হাইপারবোলিক আছে, cos থিটার মানও যা, cos হাইপারবোলিক থিটার মানও তাই। ঠিক আছে, cos হাইপারবোলিক 0 এর মানও হচ্ছে 1। সো আমরা এখানে সি এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে -h/w। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। সো -h/w পেয়ে গেলাম। এইখান থেকে আমাদের ইকুয়েশনটা, দ্যাট মিন্স আমি সি এর মানটা বের করে ফেললাম। এখানে আসলে হচ্ছে h/w cos হাইপারবোলিক wx/h, সি এর মান আসলো হচ্ছে -h/w। দ্যাট মিন্স আমার ইকুয়েশনটা এই প্যাটার্নে চলে আসলো। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি ক্যাটেরিনারি কার্ভের ইকুয়েশন। এখন ক্যাটেরিনারি কার্ভ কোনটা? ক্যাটেরিনারি কার্ভ হচ্ছে যেই এই আচ্ছা ছবিতে দেয়া আছে, একটু কোন ছবিটাতে আছে দেখি। এই যে এই কার্ভটাকে বলা হয় ক্যাটেরিনারি কার্ভ। বুঝতে পারছেন? এই যে কার্ভেচার অংশ, এটাকে বলা হয় ক্যাটেরিনারি কার্ভ। এই এবং এই কার্ভটার ইকুয়েশন নিই, ওয়াই এক্সিস এর যে ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনটাকে আমরা বলি ক্যাটেরিনারি কার্ভের ইকুয়েশন। সো এখান থেকে আমরা দেখলাম যে আমরা এক্স, ওয়াই এবং জেড এর ইকুয়েশনটা বের করলাম। এটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, আজকের ক্লাস মনে হয় শেষ। আর একটু ক্লাস, এরপরের ক্লাসটা কি হবে আপনাদের? ক্লাস আছে জি এরপরে? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে তাহলে। আর আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত একটু মাথায় রাখেন। আমরা নেক্সট ক্লাসে, আমাদের অলরেডি কিন্তু আমরা কাজ আগায় ফেলছি। স্যাগ ইকুয়েশন বের করার জন্য যা যা লাগে আমাদের সেট হয়ে গেছে, এক্স ওয়াই এবং জেড এর ইকুয়েশন বের হয়ে গেছে। এখন এইটা থেকে একটু মডিফাই করলেই আমাদের স্যাগ এর ইকুয়েশন বের হয়ে যাবে। সো যতটুকু পর্যন্ত দেখলাম এইটুকু একটু মাথায় রাখবেন, ঠিক আছে?